অডিও কথনে সবাইকে স্বাগতম। রহস্যময় এই জগতের প্রতিটি সৃষ্টি, প্রতিটি ঘটনা নানান রহস্যে আবৃত। তাই না চাইলেও মনের অজান্তেই আমরাও রহস্যময় বিষয়বস্তুর প্রতি আকৃষ্ট হই। আবার এমন অনেক রহস্য আছে যার উদ্ঘাটন কখনোই সম্ভব হয় না। পড়ছিলাম হুমায়ুন আহমেদের লেখা একটি রহস্য গল্প আয়নাঘর। প্রথম এবং দ্বিতীয় পর্ব আমরা আপলোড করে দিয়েছি, ডেসক্রিপশন বক্সে সেগুলোর লিংক দিয়ে দেয়া হয়েছে। আজকে পড়ছি শেষ পর্ব। তারা ইন্দার ঘাটে পৌঁছালো সন্ধ্যার পর। কাকতালীয়ভাবেই পূর্ণিমা পড়ে গেছে, চাঁদ উঠেছে, তবে চাঁদের আলো এখনো জোরালো হয়নি। গাছপালায় সব কেমন ভুতুড়ে অন্ধকার। তাহের বলল, হাত ধরো লিলিয়ান, বনের ভেতর দিয়ে যেতে হবে। একসময় এটা ছিল সুন্দর বাগান, এখন পুরোপুরি ফরেস্ট। হালুম শব্দ করে বাঘ বের হয়ে এলেও অবাক হব না। এখনো বের হচ্ছে না কেন, সেটাও একটা রহস্য। বাড়ি দেখে লিলিয়ান একই সঙ্গে মুগ্ধ ও দুঃখিত হলো। বিশাল অট্টালিকা, কিন্তু অন্তিম দশা। বাড়ির পলেস্তেরা খসে পড়েছে, দক্ষিণ দিকের দেয়াল ধসে পড়েছে, পুরো বাড়ি ঘন শ্যাওলায় ঢাকা। দোতলায় উঠার সিঁড়ি ভাঙা, রেলিং ধসে গেছে। একতলার বারান্দায় গোবরের স্তূপ দেখে মনে হয় বৃষ্টির সময় এই জায়গা গরু ছাগলের আস্তানা হিসেবে ব্যবহৃত হয়। তাহের বিরস গলায় বলল, বাড়ি দেখলে লিলিয়ান? হ্যাঁ, দেখলাম। কোনো কমেন্ট করতে চাও? চাই, করে ফেলো। এই বাড়ি আমার চেনা, আমি এই বাড়ি আগে দেখেছি। তোমাকে আমি লোহার প্যাঁচানো সিঁড়ির কথা বলেছিলাম, তুমি বলেছিলে এরকম সিঁড়ি নেই। সেই সিঁড়ি কি এখন দেখতে পাচ্ছ? স্বপ্নে আমি অবিকল এই সিঁড়ি এই বাড়িই দেখেছি। লোহার সিঁড়ি তাহেরের চোখে পড়ল। বাড়ির যে অংশ ধসে পড়েছে সিঁড়ি সেই দিকে। সিঁড়ির গা ঘেঁষে তেঁতুল পাতার মতো চিকন পাতার একটা গাছ। তাহের বলল, আমি এ বাড়িতে খুব ছোটবেলায় থেকেছি, এই কারণেই সিঁড়ি চোখে পড়েনি। যাই হোক, তুমি দাবি করছো এই বাড়ি তুমি স্বপ্নে দেখেছ? স্বপ্নের সব ভাঙা বাড়ি একরকম হয়। লিলিয়ান ক্লান্ত গলায় বলল, হয়তো হয়। তাহেরের দূরসম্পর্কের চাচা ইস্কান্দার আলী তার দুই ছেলেকে সঙ্গে নিয়ে এসেছেন, হাতে হারিকেন। এই গরমেও ইস্কান্দার আলীর গায়ের চাদর, পরনের লুঙ্গিটা সিল্কের, চিকচিক করছে। সঙ্গের ছেলে দুটির গায়ে গেঞ্জি, দুজনেরই শক্ত সামর্থ্য চেহারা। এরা কোনো কথা বলছে না, এক দৃষ্টিতে তাকিয়ে আছে লিলিয়ানের দিকে। তাকানোর ভঙ্গি শালীন নয়। তাহের একবার ভাবলো ধমক দিয়ে বলে, এভাবে তাকিয়ে আছো কেন? বলল না, নিজেকে সামলে নিল। চাচার দিকে তাকিয়ে বলল, বাড়ির অবস্থা তো শোচনীয়। ইস্কান্দার আলী কাশতে কাশতে বললেন, পুরানা বাড়ি, এর চেয়ে ভালো আর কি হইব? ভাইঙ্গা যে পড়ে নাই, এইটাই আল্লাহর রহমত। ঠিকঠাক করার জন্য তো প্রতি মাসে টাকা পাঠাই। প্রতি মাসে পাঠাও না, মাঝে মধ্যে পাঠাও। অবস্থা যা, তাতে মনে হয় না এ বাড়িতে থাকা যাবে। থাকতে পারবা? 2 তলার কয়েকটা ঘর পরিষ্কার করাইয়া থুইছি। থাকা যাবে? যাবে। সাথরে মাইয়া কি তোমার স্ত্রী? হ্যাঁ। খ্রিস্টান বিবাহ করছো? হ্যাঁ। মেয়ে দেখতে সুন্দর আছে, বিবাহ করছো, ভালো করছো। খ্রিস্টান বিবাহ করা জায়েজ আছে। নবী করিম নিজেও একটা খ্রিস্টান মেয়ে বিবাহ করেছিলেন। বাবুর্চির ব্যবস্থা করতে লিখেছিলাম, ব্যবস্থা করেছেন? গেরাম দেশে বাবুর্চি কই পাবো? আমার ঘরে রান্দা হইব, টিফিন বাক্সে কইরা তোমরারে খানা দিয়া যাব। তোমরা থাকবা কয়দিন? এখন বলতে পারছি না। ডাকাইতের খুব উপদ্রব, বেশি দিন না থাকনি ভালো। আমার সঙ্গে আছে কি যে ডাকাত নেবে? তোমার স্ত্রীরে নিয়ে যাবে, সুন্দর মেয়ে ছেলে, হইলদা চামড়া, বিলাতি। ডাকাইতরা খুশি হইয়া তোমার স্ত্রীরে নিয়ে যাবে। আপনি কি আমাকে ভয় দেখাবার চেষ্টা করছেন? তোমারে ভয় দেখাইয়া আমার ফায়দা কি? তোমার স্ত্রী মাছ ভাত খায় না পাউরুটি খায়? মাছ ভাত খায়।
শুয়োরের গোশত খায়? তাহের ক্ষিপ্ত গলায় বলল, খেলে কি করবেন? শুয়োরের গোশত ব্যবস্থা করবেন? রাগ হও কেন? কথার কথা বললাম। তোমার স্ত্রী দেখি হাসতাছে, সে বাংলা কথা বুঝে? তাকেই জিজ্ঞেস করুন। একলা একলা বাড়িতে ঢুকতেছে, তারে নিষেধ করো। নিষেধ করতে হবে না, তার বুদ্ধি শুদ্ধি আছে। লিলিয়ান হারিকেন হাতে সিঁড়ি বেয়ে উপরে উঠছে। খুব স্বাভাবিক ভঙ্গিতে উঠছে, মনে হচ্ছে এটা তার অনেক দিনের চেনা বাড়ি। ইস্কান্দার আলী থু করে তাহেরের পায়ের কাছে একদলা থুতু ফেললেন। তাহের চমকে সরে গেল। ইস্কান্দার আলী হাই তুলতে তুলতে বললেন, খাওয়ার জন্য কিছু খরচ দিও, জিনিসপত্র অগ্নিমূল্য। মাছ এক জিনিস পাওয়াই যায় না। একটা মুরগির বাচ্চা হের দামই 40-50। তাহের দুটা 500 টাকার নোট বের করল। তিনি বিরস মুখে নোট দুটো হাতে নিলেন। তাহের বলল, উত্তর দিকে ভাঙা দেয়াল ঠিক করার জন্য টাকা চেয়েছিলেন, পাঠিয়েছিলাম। দেয়াল তো ঠিক হয়নি। বললেই ঠিক হয় না, ইট সুরকি সিমেন্ট আনাইতে হয় শহর থেকে। বর্ষা মৌসুমে নৌকা দিয়ে আনতে হয়, বিরাট যন্ত্রণা। টাকা কি করেছেন? আছে, টাকা আলাদা করা আছে। বাড়িটার এ কি অবস্থা, ভূতের বাড়ি বলে মনে হচ্ছে। আলোর কোনো ব্যবস্থা করেছেন? 2টা হারিকেন আছে, মোমবাতি আছে। একটা টর্চের ব্যবস্থা করুন। আচ্ছা, করব। বললেই তো হয় না, সব আনতে হয় শহর থেকে। তোমরারে একটা উপদেশ দেই, দোতলায় থাকবা, একতলায় নামানোর প্রয়োজন নাই। কেন? সাপের উপদ্রব। গত চৈত মাসে সাপের কামড়ে একটা গরু মারা গেল। কার্বলিক অ্যাসিডের ব্যবস্থা করতে পারবেন? এখানে কোনো ফার্মেসি আছে? না, তুমি বললে ছেলে একটারে শহরে পাঠাইতে পারি। এরা কিছুই করে না, বাদাইম্মা হইছে। শহরে যাইতে বললে ফাল দিয়া উঠে। দিন, কাউকে পাঠিয়ে দিন। যাওনের খরচ দাও, আর কি আনা লাগবো কাগজে লেখা দাও। সাপের ওষুধ? ওষুধে কিচ্ছু হয় না। কপালে লেখা থাকলে ওষুধের বোতলের ভিতর বসিয়া থাকলেও সাপে কামড়াইব। আমি কাগজে লিখে দিচ্ছি, দয়া করে আনবার ব্যবস্থা করুন। 100 টাকা দিচ্ছি যাওয়ার খরচ, এতে হবে? আরো কিছু দাও। 100 টাকা আজকাল কোনো টেকাই না। তুমি থাকো বিদেশে, এই জন্য বুঝতেছ না। আর একটা কথা, তোমার পরিবারে নিয়ে আমরার বাড়িতে একবার যাওন লাগে। বাড়ির মেয়ে ছেলেরা দেখতে চায়। এরা আবার কার কাছ থেকে জানি শুনছে, বিলাতের মাইয়া ছেলে পিসাব পায়খানার পরে পানি নেয় না। বড় ঘৃণা কর, কিন্তু কি আর করা, যে দেশে যে নিয়ম। তোমার আমার করণের কিচ্ছু নাই। তাহের বিরক্ত মুখে বলল, ঠিক আছে, আপনি এখন যান, রাতে খাবার পাঠিয়ে দেবেন, খাবার পানিও পাঠাবেন। আচ্ছা, তোমরা নিশ্চিন্ত হইয়া ঘুমাও। ছেলে দুইটারে বললা দিছি রাইতে পাহারা দিতে। এরা কাজ কাম কিছুই করে না, বাদাইম্মা। যে কয়দিন থাকবা এরা পাহারা দিব, কিছু খরচ বরচ দিও। তাহের দীর্ঘ নিঃশ্বাস ফেলল। তার মনটাই খারাপ হয়ে গেল। লিলিয়ান হারিকেন হাতে দোতলার বারান্দায় এসে দাঁড়িয়েছে। তাকে অদ্ভুত সুন্দর লাগছে। ইস্কান্দার আলী দোতলার জানালার দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, তোমার স্ত্রী বড়ই সৌন্দর্য। এইটা বিপদের কথা। ডাকাইতে সন্ধান পাইলে বড়ই খুশি হইব। ইস্কান্দার আলীর 2 ছেলেও গভীর আগ্রহ নিয়ে দোতলার বারান্দার দিকে তাকিয়ে আছে। তাদের চোখে পলক পড়ছে না। লিলিয়ান বারান্দা থেকে চেঁচিয়ে বলল, উপরে চলে এসো, দোতলাটা অসম্ভব সুন্দর, মার্বেল পাথরের মেঝে। লিলিয়ানের খুব ভালো লাগছে। সে হারিকেন হাতে এক ঘর থেকে আরেক ঘরে যাচ্ছে। তার ভাবভঙ্গি কিশোরীর মতো। যে ঘরে আজ রাতে তারা থাকবে সেই ঘর দেখে সে মুগ্ধ। বিশাল 2টা জানালা। জানালার পাশে দাঁড়ালেই দূরে ব্রহ্মপুত্র দেখা যায়। নদীতে চর পড়েছে। চরের ধবধবে সাদা বালি চাঁদের আলোয় চিকচিক করছে। কি হাওয়া, উড়িয়ে নিয়ে যেতে চায়। শোবার ঘরটা কি প্রকাণ্ড, যেন ফুটবল খেলার মাঠ। মাঠের মাঝখানে খাট পাতা হয়েছে, কালো রঙের একটা খাট, যার চারিদিকে রেলিং দেয়া। খাটে সরাসরি উঠার উপায় নেই, এত উঁচু। টুলে পা দিয়ে উঠতে হয়। ঘর ভর্তি ভারী ভারী আলমিরা। লিলিয়ান প্রতিটি আলমিরা খুলে দেখল, সব শূন্য।
খাটের মাথার কাছে গোল শ্বেত পাথরের টেবিল। এ বাড়ির অনেক দরজা জানালা লোকজন খুলে নিয়ে গেছে, এগুলি নেয়নি কেন? লিলিয়ান বলল, এই টেবিল, এই খাট যে কোনো মিউজিয়াম লুফে নেবে, মনে হচ্ছে 1000 বছরের পুরনো। লিলিয়ানের মুগ্ধতা তাহেরকে স্পর্শ করছে না। সে বেশ ক্লান্ত। বারান্দায় রাখা বালতির পানিতে হাত মুখ ধুয়ে সে বিছানায় বিরস মুখে বসে আছে। এ বাড়িতে রাত্রি যাপন ঠিক হবে কিনা তা বুঝতে পারছে না। সাপের ব্যাপারটা তাকে চিন্তিত করছে। লিলিয়ান বলল, কথা বলছো না কেন? কি বলবো? তোমাদের এসব ফার্নিচারের বয়স কত? তাহের হাই তুলতে তুলতে বলল, এদের বয়স 200 বছরের মতো। সবে আমার দাদার বাবা বানিয়েছিলেন। খাটটা বার্মা থেকে কেনা। এই যে বাড়ি দেখছো, এই বাড়িও উনার করা। খুব ধনী মানুষ ছিলেন? হত দরিদ্র ছিলেন। পরের বাড়িতে কামলা খাটতেন। সুপারির ব্যবসা করে ধনী হন। মাত্র 40 বছর বয়সে তিনি লাখের বাতি জ্বালিয়েছিলেন। লাখের বাতিটা কি? আমাদের অঞ্চলে নিয়ম ছিল, কেউ লাখপতি হলে লাখের বাতি জ্বালাতে হতো। একটা লম্বা বাঁশের মাথায় হারিকেন জ্বালিয়ে ঘরের উঠোনে রেখে দিত। এই হলো লাখের বাতি। দূর থেকে দেখে লোকজন বুঝতো এই অঞ্চলে একজন লাখপতি আছে। এই নিয়ম কি এখনো আছে? পাগল হয়েছো? এই নিয়ম থাকলে উপায় আছে? আজ কোনো বাড়িতে লাখের বাতি জ্বালালে কালই ডাকাতি হবে। সেই বাড়িতে যদি তোমার মতো রূপবতী কেউ থাকে তাহলে তো কথাই নেই। আমার মনে হয় এ বাড়িতে এসে তোমার ভালো লাগছে না। এখন পর্যন্ত ভালো লাগার মতো কোনো কারণ ঘটেনি। আমার কাছে কিন্তু অসাধারণ লাগছে। ভাঙা বাড়ি অসাধারণ লাগছে? পুরনো বাড়ি ভাঙা তো থাকবেই। এই অঞ্চলের জন্য পুরনো বাড়ি সুন্দর মানিয়ে গেছে। ঝকঝকে নতুন বাড়ি এখানে মানাতো না। আমি এক ঘর থেকে আরেক ঘরে যাচ্ছি আর গায়ে কাঁটা দিয়ে উঠছে। ভয়ে? না, ভয়ে না। মনে হচ্ছে এইসব ঘরগুলিতে কত না স্মৃতি, কত না রহস্য। আমি ঠিক করেছি আজ সারা রাত ঘুমোবো না। হারিকেন হাতে এক ঘর থেকে আরেক ঘরে ঘুরবে? হ্যাঁ, খুব ভালো কথা, ঘুরে বেড়াও। দয়া করে আমাকে ঘুমোতে দিও। আমি খুব ক্লান্ত হয়ে আছি। ডিনার শেষ হওয়া মাত্রই আমি শুয়ে পড়ব। লিলিয়ান বলল, তুমি আমাকে ক্রমাগত মশার ভয় দেখিয়েছ। মশা কিন্তু নেই। তাই দেখছি। তবে ঘুমোতে হবে মশারি খাটিয়ে। মশা না থাকুক, পোকামাকড় আছে। আজ রাতে না ঘুমোলে কেমন হয়? কি বললে? চলো আমরা বারান্দায় বসে জোছনা দেখি। আর কোনো পরিকল্পনা আছে? আমার খুব শাড়ি পরতে ইচ্ছা করছে। সুন্দর একটা শাড়ি জোগাড় করতে পারবে? আমাকে শিখিয়ে দেবে কিভাবে পরতে হয়? তোমার কি মনে হয় না লিলিয়ান তুমি বাড়াবাড়ি করছো? না, আমার মনে হয় না। আমার কিন্তু মনে হচ্ছে তুমি বাড়াবাড়ি করছো। লিলিয়ান কিছুক্ষণ স্থির চোখে তাকিয়ে থেকে বলল, তোমার এরকম মনে হয়ে থাকলে আমি দুঃখিত। আমার যা মনে হয়েছে আমি তোমাকে বলেছি। তোমাদের এই বাড়িটা ভাঙা। দরজা জানালা লোকজন খুলে নিয়ে গেছে। তারপরেও এ বাড়িতে পা দেওয়ার পর থেকে আমার ভালো লাগছে। এক ধরনের আনন্দ অনুভব করছি। সেই আনন্দ লুকানোর চেষ্টা করিনি। হয়তো সেটা করাই উচিত ছিল। লিলিয়ান বারান্দায় চলে গেল। তার খুব খারাপ লাগছে। চোখে পানি এসে যাচ্ছে। এই দৃশ্য দেখলে তাহের হেসে উঠতে পারে। লিলিয়ান চোখের পানি দিয়ে তাহেরকে হাসাতে চায় না। লিলিয়ান একটা ঘর থেকে অন্য ঘরে যেতে লাগলো। তার কাছে কেন জানি মনে হচ্ছে ঘরগুলি তাকে ডেকে ডেকে বলছে, এসো লিলিয়ান, এসো, আমাকে দেখে যাও। তাহের এসে লিলিয়ানকে আবিষ্কার করলো সর্বদক্ষিণের বারান্দায়। এখান থেকেই লোহার সিঁড়ি নিচে নেমে গেছে। লিলিয়ান, কি? তুমি কি আমার উপর রাগ করেছ? না, মনে হচ্ছে তুমি রাগ করেছ। আসল ব্যাপার কি জানো? আমার চাচার সঙ্গে কথা বলে মেজাজ হয়েছে খারাপ। কিছুই ভালো লাগছিল না। এই কারণেই তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছি। কিছু মনে করো না। আমি কিছু মনে করিনি। খাওয়া দাওয়ার পর আমরা ছাদে বসে জোছনা দেখব। ছাদে ওঠার সিঁড়ি আছে? হ্যাঁ আছে, তালা বন্ধ।
চাচার ছেলেটাকে পাঠিয়েছি চাবি আনতে। থ্যাংক ইউ। তোমার খিদে পেয়েছে লিলিয়ান? এখনো খিদে পায়নি। একটা বিরাট ভুল হয়েছে। ওদের বলে দেওয়া উচিত ছিল মশলা কম দিতে। এরা প্রচুর মশলা দিয়ে রান্না করবে, ঝালের জন্য কিছু মুখে দিতে পারবে না। আমার খাওয়া নিয়ে ভেবো না, তুমি যা খেতে পারবে আমিও তাই পারবো। সব ঘর দেখা হয়েছে? হ্যাঁ। আয়নাঘর? আয়নাঘর দেখেছো? না তো, আয়নাঘর কি? ওটা তো একটা ইন্টারেস্টিং ঘর। আমার দাদার বাবা দি গ্রেট জাহাঙ্গীর মুন্সি এই ঘর বানিয়েছিলেন। তালা বন্ধ কিনা জানি না, তালা থাকার কথা। চলো দেখি, খুঁজে বের করতে হবে কোন দিকে তাও জানি না। ঘরটা তালা বন্ধ, বেশ বড় তালা ঝুলছে। কয়েকবার ঝাঁকি দিতেই তালা খুলে গেল। অনেকদিন বন্ধ থাকায় ঘরে ভ্যাপসা জলজ গন্ধ। ছোট্ট ঘর, কোনো জানালা নেই। ঘরে ঢোকার একটি দরজা, সেই দরজাও নিচু। ঘরের একদিকের পুরো দেয়াল জুড়ে বিশাল আয়না, অন্য পাশে কাবার্ড। লিলিয়ান বলল, এত বড় আয়না কোথায় পেলেন? তাহের হাসতে হাসতে বলল, জানি না কোথায় পাওয়া গেছে। দি গ্রেট জাহাঙ্গীর মুন্সি জোগাড় করেছিলেন সাহেব বাড়ি থেকে, অর্থাৎ ইংরেজদের কাছ থেকে। এই ঘরটার নাম হলো আয়নাঘর। জাহাঙ্গীর মুন্সির স্ত্রী তিতলি বেগম এই ঘরে সাজগোজ করতেন। সাজের সময় বাইরের কেউ যেন দেখতে না পায়, এজন্যই এই ঘরের কোনো জানালা নেই। লক্ষ্য করেছো? হ্যাঁ, লক্ষ্য করেছি। ওই মহিলা অসম্ভব রূপবতী ছিলেন। তিনি তার একমাত্র পুত্রের জন্মদিনে মারা যান, মাত্র 16 বছর বয়সে। আহা! আয়নাঘর ওনার খুব প্রিয় ছিল। উনি যখন মোটামুটি নিশ্চিত হলেন যে মারা যাচ্ছেন, তখন তিনি তার স্বামীকে বললেন তাকে আয়নাঘরে নিয়ে যেতে। তাই করা হলো। তিনি মারা গেলেন আয়নাঘরে। জাহাঙ্গীর মুন্সি দ্বিতীয়বার বিয়ে করেননি। স্ত্রীর মৃত্যুর পর তিনি প্রায় 40 বছর বেঁচে ছিলেন। এই 40 বছর তিনি আয়নাঘর বন্ধ করে রেখেছিলেন, এক দিনের জন্যও খোলেননি। ওনার মৃত্যুর পর আয়নাঘর প্রথম খোলা হয়। এসো লিলিয়ান, খুব সম্ভব খাবার নিয়ে এসেছে, খেয়ে নেই, খিদে লেগেছে। তাছাড়া আমার বেশিক্ষণ থাকাও ঠিক নয়। আয়নাঘরে কোনো পুরুষের প্রবেশ নিষিদ্ধ। তুমি যাও, আমি এই ঘরে একটু একা একা থাকি। কেন বলো তো? আয়নার সামনে দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে। এই দেখো, আমার গায়ে কাঁটা দিচ্ছে, দেখো দেখো। তাহের বিস্মিত হয়ে বলল, হ্যাঁ দেখলাম, কারণটা কি? প্রায় 150 বছর আগে এই বাড়ির এক বউ আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখেছিল। আজ আমি নিজেকে দেখছি, আমিও এই বাড়িরই বউ। এই আয়নাটা আমার। তাহের বিস্মিত চোখে তাকিয়ে রইল। লিলিয়ান বলল, আমি যখন অসুস্থ হয়ে পড়ব, তখন তুমি আমাকে এ বাড়িতে নিয়ে আসবে। আমি চাই আমার মৃত্যু যেন আয়নাঘরে হয়। সে তো অনেক দূরের ব্যাপার, আপাতত ভাত খাই চলো। প্লিজ প্লিজ, আমি খানিকক্ষণ এখানে একা থাকবো, খুব অল্প কিছুক্ষণ। তাহের চিন্তিত মুখে বের হয়ে এলো। লিলিয়ান তাকিয়ে আছে আয়নার দিকে। তাহের লিলিয়ানের কাণ্ডকারখানা কিছুই বুঝতে পারছে না। রান্নার আয়োজন ভালো। রুই মাছ ভাজা, পোলাও কোরমা, এক বাটি পায়েস। লিলিয়ানের জন্য একটা কাঁটা চামচও দেয়া হয়েছে। তবে পোলাও সিদ্ধ হয়নি, চাল চাল রয়ে গেছে। কোরমা রান্না হয়েছে প্রচুর পরিমাণে চিনি দিয়ে, খেতে রসগোল্লার মতো লাগছে। তাহের বিরক্ত মুখে বলল, ভাজা মাছ খেও না লিলিয়ান, মাছটা পচা বলে ভেজে ফেলেছে। খাদ্যদ্রব্যের মধ্যে পানটাই আরাম করে খাওয়া গেল, মৌরি দিয়ে সুন্দর করে বানানো। লিলিয়ান দুটো পান মুখে দিল। সে বিস্মিত হয়ে বলল, খাওয়া দাওয়া শেষ হলে তোমরা ভেজিটেবল খাও কেন, তা তো বুঝলাম না। তাহের বলল, এটা ভেজিটেবল না, এর নাম হচ্ছে পান। খাবার পর খেতে হয়। কুত করে গিলে ফেললে হবে না, ক্রমাগত চিবিয়ে খাবে, গিলতে পারবে না। কতক্ষণ চিবাবো? আধ ঘন্টা তো বটেই। তাতে লাভ কি? মুখের একটা এক্সারসাইজ হয়, এইটুকুই লাভ। ঠাট্টা করছো? মোটেই ঠাট্টা করছি না। তুমি কি ভেবেছো আমার কাজ শুধু ঠাট্টা করা? জিনিসটা খেতে আমার ভালো লাগছে। ভালো লাগলে খাও,
আমাদের গ্রামের নতুন বউদের অবশ্য পালনীয় কর্তব্যের একটি হচ্ছে পান খেয়ে ঠোঁট লাল করা। আমি তো নতুন বউ না। অবশ্যই নতুন বউ। ছেলে মেয়ে না হওয়া পর্যন্ত আমাদের দেশের বউদের নতুন বউ ধরা হয়। কোনো মহিলার 10 বছরও যদি ছেলে মেয়ে না হয় তাহলে কি তাকে নতুন বউ ধরা হবে? না, তখন তাকে বলা হবে বাঁজা মেয়ে মানুষ। অমঙ্গলজনক একটি ব্যাপার। সেই মেয়েকে কোনো উৎসবে ডাকা হবে না। সকালবেলা কেউ তার মুখ দেখতে চাইবে না। তোমাদের নিয়ম কানুন ভারী অদ্ভুত। অদ্ভুত তো বটেই, আরো অদ্ভুত কথা শুনবে? আমাদের দেশে স্বামী স্ত্রী একসঙ্গে পাশাপাশি বসে পূর্ণিমার চাঁদের দিকে তাকাবে না। তাকালে কি হয়? তাকালে তাদের যে সন্তান হবে সে হবে চরিত্রহীন। আবার তুমি তামাশা করছো। কি জন্য করছো তাও বুঝতে পারছি। তুমি আমার সঙ্গে জোছনা দেখতে চাচ্ছ না। জোছনা দেখতে অসুবিধা নেই, চাঁদের দিকে না তাকালেই হলো। ছাদে সত্যি সত্যি বসবে আমার সঙ্গে? বসবো, তবে ছাদে না, বারান্দায়। তোমার বিখ্যাত চাঁদ বারান্দা থেকেও দেখা যায়। চাঁদের দিকে তাকিয়ে থাকতে থাকতে আমি যদি মুগ্ধ হয়ে ঘুমিয়ে পড়ি, কিছু মনে করো না। ঘুমিয়ে পড়ার সম্ভাবনা 99.9 ভাগ। ইস্কান্দার আলীর মেজ ছেলে বারান্দা ঝাড় দিচ্ছে। তাহের তাকে বারান্দায় চাদর পাততে বলেছে। এই ছেলেই খাবার নিয়ে এসেছে, বাজার থেকে জিনিসপত্র কিনে এনেছে। তার বুদ্ধি কোন পর্যায়ে তাহের এখনো ধরতে পারছে না। সে টর্চ কিনে এনেছে কিন্তু ব্যাটারি আনেনি। তোমার নাম কি? সালাম। সালাম না সালাম? সালাম আলী। সালাম। সালাম, তোমাকে টর্চের ব্যাটারি আনতে যেতে হবে, পারবে না? হুম। দোকান কি অনেক দূর? হুম। দূরে হলে থাক, সকালে এনে দিও। সাইকেল আছে? সাইকেল থাকলে সাইকেলে করে নিয়ে এসো। তারা ঘুমোতে গেল রাত 2টায়। তাহের বলল, হারিকেন জ্বালানো থাকুক। লিলিয়ান বলল, হারিকেন জ্বালানো থাকলে ঘরে চাঁদের আলো আসবে না। তাহের বলল, তোমার ভেতরে এত কাব্যভাব আছে তা কিন্তু আমার জানা ছিল না। জানা থাকলে কি করতে, আমাকে বিয়ে করতে না? তাহের হাসলো। হাসতে হাসতে বলল, চা খেতে ইচ্ছে করছে। আমার সমস্যা হচ্ছে ঘুমের প্রথম ধাক্কাটা কেটে গেলে ঘুম আসে না। আমি পরিষ্কার বুঝতে পারছি বাকি রাতটা তুমি আরাম করে ঘুমোবে আর আমাকে জেগে থেকে তোমার বিখ্যাত জোছনা দেখতে হবে। চা সত্যি খেতে চাও? আমার কাছে টি ব্যাগ আছে, সুগার কিউব আছে, শুধু দুধ নেই। পানি গরম করবে কিভাবে? কাগজ জ্বালিয়ে পানি গরম করব। কাগজ পাবে কোথায়? তুমি ডার্টি জোকসের যে বইটি এনেছো সেটা পুড়িয়ে ফেলবো। বানাবো চা? মন্দ না, পারলে বানাও। তুমি চুপচাপ বিছানায় বসে থাকো, আমি চা বানিয়ে আনছি। আমি তোমার পাশেই বসি। লিলিয়ান চায়ের পানি গরম করছে, পাশে বসে আছে তাহের। তার ঘুম কেটে গেছে বলে মনে হচ্ছে না। সে খানিকক্ষণ পর পরই হাই তুলছে। লিলিয়ান বলল, তুমি ওই মহিলা সম্পর্কে আরো কিছু বলো। কোন মহিলা? আয়নাঘরে যিনি মারা গিয়েছিলেন। আমি কিছুই জানি না। খুব রূপবতী ছিলেন এইটুকু জানি। জাহাঙ্গীর মুন্সি বেনারস থেকে একজন আর্টিস্ট এনে তার কিছু ছবি আঁকিয়েছিলেন। সেই সব ছবি দেখলে তার সম্পর্কে আন্দাজ পেতে। তবে ছবিও নেই। ওনার মৃত্যুর পর জাহাঙ্গীর মুন্সি তার স্ত্রীর সব ছবি পুড়িয়ে ফেলেন। লিলিয়ান কোমল গলায় বলল, ওনাকে খুব দেখতে ইচ্ছে করছে। তাহের চা খাচ্ছে। কাঁচের গ্লাসে চা দেয়া হয়েছে। গ্লাস গরম হয়ে গেছে। চা খাওয়া যাচ্ছে না। তাহের চায়ের গ্লাসে ফু দিতে দিতে বলল, আমার মার ধারণা উনি একবার তিতলি বেগমকে দেখেছিলেন। উনি দেখবেন কিভাবে? মার ধারণা উনি দেখেছেন। গভীর রাতে আয়নাঘরের পাশ দিয়ে যাচ্ছেন, হঠাৎ শুনেন আয়নাঘরের ভেতর থেকে ঝুনঝুন ঝুনঝুন চুরির শব্দ। আয়নাঘর তালাবন্ধ। চুরির শব্দ কিভাবে আসবে? মা খুব অবাক হলেন। উনার সাহসের সীমা ছিল না। চাবি নিয়ে আয়নাঘরে ঢুকলেন। মোমবাতি হাতে একা একা আয়নাঘরে ঢুকলেন। তারপর? তারপরের ব্যাপার পরিষ্কার জানা যায়নি। মা কিছু একটা দেখেছিলেন। কি দেখেছিলেন কিছুই ভেঙে বলেননি। এরপর থেকে তার অভ্যাস হয়ে গেল
গভীর রাতে আয়নাঘরের দরজা খুলে সেখানে ঢুকতেন। অনেকক্ষণ থাকতেন। আয়নাঘরের মেঝেতে পাটি পেতে দুপুরে ঘুমোতেন। আমার বাবা জানতে পেরে খুব রাগ করেন। বাবার ধারণা এই বাড়িটা অভিশপ্ত। এই বাড়িতে থাকলে অকল্যাণ ছাড়া কল্যাণ হবে না। তিনি মাকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যান। কোথায় যান? প্রথমে ময়মনসিংহ শহরে যান, সেখান থেকে যান ঢাকায়। ঢাকায় যাবার পর থেকে মার মাথায় পাগলামি ভর করে। তিনি রাতে একেবারেই ঘুমোতেন না। ছটফট ছটফট করতেন আর বলতেন, ওই বাড়ি ফেলে এসেছি। উনি খুব রাগ করছেন, খুব মন খারাপ করছেন। উনার কত শখ, বাড়ি ভর্তি থাকবে ছেলে মেয়েতে, তারা হইচই করবে, চেঁচামেচি করবে। উনি মানে কে? তিতলি বেগম? হুম। মা খুব কান্নাকাটি শুরু করেন বাড়ি যাবার জন্য। বাবা পাত্তাই দেননি। বাবা বলতেন, ওই বাড়িতে থাকার জন্যই তোমার মাথার দোষ হয়েছে। আমি ওখানে তোমাকে নিয়ে যাব না। বাবা নিয়ে যাননি। মার মৃত্যু হয় ঢাকায়। তোমার কি মনে হয় না তোমার বাবা ভুল করেছিলেন? না, মনে হয় না। বাবা যুক্তিবাদী মানুষ ছিলেন। মার মনের ভ্রান্তিকে তিনি আমল দেননি। তুমি নিশ্চয় মনে করো না আয়নাঘরে একজন মৃত মানুষ বাস করে? জগৎ বড়ই রহস্যময় তাহের। জগৎ মোটেই রহস্যময় নয়। জগৎ কঠিন নিয়ম শৃঙ্খলায় বাঁধা। প্রকৃতি কখনো কোনো নিয়মের ব্যতিক্রম হতে দেয় না। রহস্যের বাস মানুষের মনে। মানুষই রহস্য লালন করে, যেমন তুমি করো। কত আয়োজন করে জোছনা দেখলে? জোছনার যে সৌন্দর্য তার সবটাই তুমি আরোপ করেছ। জোছনা কি? সূর্যের প্রতিফলিত আলো। একে নিয়ে মাতামাতি করার কিচ্ছু নেই, কিন্তু তুমি মাতামাতি করছো। তোমার মতো অনেকেই করছে। কবিতা লেখা হচ্ছে, গান লেখা হচ্ছে। আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে। লিলিয়ান বারান্দায় এসে দাঁড়িয়েছে। সালাম সব কাজ ফেলে এক দৃষ্টিতে তাকিয়ে আছে লিলিয়ানের দিকে। লিলিয়ান বাংলায় বলল, আপনাদের পাঠানো খাবার উত্তম হয়েছে। পান খুবই উত্তম হয়েছে। সালাম কিছুই বলছে না, তাকিয়ে আছে। মনে হচ্ছে লিলিয়ানের কোনো কথা তার কান দিয়ে ঢুকছে না। লিলিয়ান বলল, আমি আমাদের এই বাগান প্রাতকালে পরিচ্ছন্ন করব। আমি কিছু লেবারার নিয়োগ করব। দয়া করে আমাকে সাহায্য করবেন। আপনি কি আমার বাংলা ভাষা বুঝতে পারছেন? সালাম কিছু বলল না। সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল। তাহের বলল, বিদেশি উচ্চারণে তোমার অদ্ভুত বাংলা সে কিছুই বোঝেনি, বোঝার চেষ্টাও করেনি। আমিই বুঝতে পারি না, আর বুঝবে সালাম আলী? সে হাঁ করে তাকিয়েছিল তোমার দিকে। যাই হোক, এসে বসো এখানে, জ্যোৎস্না দেখো। লিলিয়ান বসলো। তাহের হাই তুলতে তুলতে বলল, কাপাচিনো কফি খেতে পারলে ভালো হতো। যা ঘুম পাচ্ছে আর বলার না। চাঁদটাকে ঘুমের ট্যাবলেটের মতো লাগছে। যতই দেখছি ততই ঘুম পাচ্ছে। ভালো কথা। জঙ্গল পরিষ্কারের কথা কি বলছিলে? এইসব মাথা থেকে দূর করো। না, দূর করব না। আমি বাগান পরিষ্কার করব, বাড়ি ঠিকঠাক করব। আমাদের এত সুন্দর বাড়ি এভাবে পড়ে থাকবে? সুন্দর দেখলে কোথায়? আমার কাছে খুব সুন্দর লেগেছে। আচ্ছা, ধরে নিলাম সুন্দর। কে থাকবে তোমার এই সুন্দর বাড়িতে? আমরা দুজন থাকবো। আমাদের ছেলে মেয়েরা থাকবে। এরা বাগানে খেলবে। আমি এদের জন্য দোলনা বানিয়ে দেব। জ্যোৎস্না রাতে বাচ্চাদের হাত ধরে আমরা নদীর পাড়ে হাঁটবো। আর একটা বড় নৌকা কিনবো। নদীর ঘাটে নৌকা বাঁধা থাকবে। তাহের হাসতে হাসতে বলল, কি বলছো পাগলের মতো? আমার মনের ইচ্ছার কথা বলছি তোমাকে। লোকালয় ছেড়ে আমরা বনে পড়ে থাকবো? হ্যাঁ। তোমার কি হয়েছে বলো তো লিলিয়ান? বুঝতে পারছি না। আমার মনে হয় ঘুমের অভাবে তোমার চিন্তা শক্তি এলোমেলো হয়ে গেছে। ভালো করে ঘুমাও, দেখবে মাথা থেকে ভূত নেমে গেছে। চলো শুয়ে পড়ি। তুমি শুয়ে পড়ো, আমি খানিকক্ষণ বসি। আচ্ছা বসো, আমি তাহলে এখানেই শুয়ে থাকি। তোমার যখন জ্যোৎস্না দেখা শেষ হবে আমাকে ডেকে দিও। একটুক্ষণ জেগে থাকো না, আমার খুব গল্প করতে ইচ্ছা করছে। তাহের হাই তুলতে তুলতে বলল, আমি জেগে থাকার চেষ্টা করছি। তুমি গল্প শুরু করো,
আমার পক্ষে গল্প করা সম্ভব না। আমার পক্ষে যা সম্ভব তা হচ্ছে হাই তোলা। ওই কাজটা আমি দায়িত্বের সঙ্গে করে যাচ্ছি। তাহের দেয়ালে হেলান দিয়ে চোখ বন্ধ করলো। মনে হচ্ছে সে ঘুমিয়ে পড়েছে। লিলিয়ান গলার স্বর হঠাৎ অনেকখানি নিচে নামিয়ে বলল, আমি তোমাকে কতখানি ভালোবাসি তা কি তুমি জানো? তাহের চোখ না মেলেই বলল, জানি। কিভাবে জানো? বলতে চাচ্ছি না, বললে তুমি লজ্জা পাবে। আমি লজ্জা পাবো না, তুমি বলো, আমার শুনতে ইচ্ছা করছে। তোমার শুনতে ইচ্ছা করলেও আমার বলতে ইচ্ছা করছে না, আমার ঘুমোতে ইচ্ছা করছে। আমি কি তোমার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়তে পারি? হ্যাঁ পারো, আমি সারা রাত কিন্তু এখানেই বসে থাকবো, তুমি এভাবেই ঘুমোবে। তোমার মধ্যে পাগলামির বীজ আছে লিলিয়ান, আমার ধারণা বেশ ভালো মতোই আছে। লিলিয়ান হালকা গলায় বলল, হয়তো আছে। এই মুহূর্তে আমার মনে হচ্ছে কি জানো? আমার মনে হচ্ছে এই যে তুমি আমার কোলে মাথা রেখে শুয়ে আছো, একজন কেউ তা দেখছে, খুব আনন্দ নিয়ে দেখছে। সেই একজন কেউটা কে? ভূত প্রেত? বুঝতে পারছি না, তবে তার উপস্থিতি অনুভব করছি। এ বাড়িতে তোমাকে বেশি দিন রাখা ঠিক হবে না। তোমার ব্রেন পুরোপুরি নষ্ট হয়ে যাবার আগেই আমাদেরকে চলে যেতে হবে। সালাম উঠে এসেছে। তাহের লিলিয়ানের কোলে মাথা রেখে শুয়ে আছে দেখেও সে অস্বস্তি বা লজ্জা কোনোটাই বোধ করল না। শুকনো গলায় তাহেরকে বলল, ব্যাটারি আনছি। তাহের তাকিয়ে দেখলো সালাম দুটি পেন্সিল ব্যাটারি নিয়ে এসেছে। তাহেরের কেন জানি মনে হলো সে এটা নির্বুদ্ধিতার জন্য করেনি, ইচ্ছা করে করেছে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। আর কিছু লাগবো? না, আর কিছু লাগবে না। লিলিয়ান বলল, আজ হঠাৎ তুমি এত গুছিয়ে কথা বলছো কেন? এত লজিক দিয়ে তুমি তো কখনো কথা বলো না। তা বলি না, আজ বলছি। কারণ আমার মনে হচ্ছে তোমার নিজস্ব জগতে লজিকের স্থান খুব কম। তোমার লজিক ভালো থাকলে কখনো আমাকে বিয়ে করতে না। আর করলেও ভালো মতো খোঁজ খবর করতে। আমি কে, আমার বাবা মা কোথায়, ভাই বোন। কোনো প্রশ্ন না, কোনো কৌতূহল না, স্বপ্নে পাওয়া মানুষের মতো বলে বসলে আমি আমার জীবনটা তোমার সঙ্গে কাটাতে চাই। আমি কি ভুল করেছি? তুমি ভুল করেছো কিনা তা আমি এই মুহূর্তে বলতে পারবো না, তুমি নিজেও বুঝবে না। আজ থেকে 10 বা 15 বছর পর ধরতে পারবে। কিভাবে ধরবো? আমাকে বিয়ে করার সময় আমার সম্পর্কে তোমার কিছু প্রত্যাশা ছিল। আমি যদি তা মেটাতে পারি তাহলে বুঝতে হবে আমাকে বিয়ে করে তুমি ভুল করনি। মজার ব্যাপার হচ্ছে আমি নিজে এখনো জানি না কোন প্রত্যাশা নিয়ে তুমি আমাকে বিয়ে করেছো। জানলে মেটাবার চেষ্টা করতাম। তোমার প্রতি আমার কোনো প্রত্যাশা নেই। আমাকে তোমার পাশে থাকতে হবে, এটা হলো নিয়তি। তাহের সিগারেট ধরাতে ধরাতে বলল, নিয়তি হচ্ছে আরেকটা বাজে কথা। যারা দুর্বল মানুষ, অর্থাৎ যারা দুর্বল লজিকের মানুষ, নিয়তি তাদের একটি প্রিয় শব্দ। এই শব্দ আমাদের ভুলে যাওয়া উচিত। অভিধান থেকে এই শব্দ তুলে দেওয়া উচিত। লিলিয়ান কোমল গলায় বলল, পৃথিবীর সব ভাষার অভিধানে কিন্তু এই শব্দটি আছে। নিয়তি বলে কিছু একটা আছে বলেই আছে। তাহের রাগী গলায় বলল, তুমি একটা হাস্যকর লজিক দিয়ে দিলে লিলিয়ান। অভিধানে দৈত্য শব্দটাও আছে, পরী আছে, ড্রাগন আছে, মৎস্যকন্যা আছে। তুমি কি কখনো দৈত্য, পরী বা ড্রাগন দেখেছো? পৃথিবীর কেউ কি দেখেছে? না দেখেনি। এত রেগে যাচ্ছ কেন? চলো ঘুমোতে যাই। তাহের মুখে বলছিল তার ঘুম ছুটে গেছে, বাস্তবে দেখা গেল বিছানায় শোয়া মাত্র তার নাক ডাকতে শুরু করেছে। হারিকেন নিভিয়ে লিলিয়ান পাশে এসে শুয়েছে। তার ঘুম আসছে না। জানালা গলে জ্যোৎস্না এসে পড়েছে তার খাটের এক মাথায়। কি সুন্দর যে লাগছে দেখতে। বাইরে বাগানে পাখি ডাকছে। লিলিয়ান কোনো বইয়ে যেন পড়েছিল রাতে কখনো পাখি ডাকে না। বইয়ের তথ্য ঠিক না, অনেক পাখি ডাকছে। ঝিঝির ডাকের সঙ্গে বোধহয় পাখির ডাকের এক ধরনের সম্পর্ক আছে। ঝিঝির ডাক যখন থামছে তখনই শুধু পাখি ডাকছে। ঝিঝি এবং পাখি কখনোই একসঙ্গে ডাকছে না। শোবার ঘরের দরজায় খুট করে শব্দ হলো। কে যেন দরজায় হাত রেখেছে।
এ ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করা যায়নি। দরজার ছিটকিনিতে জং পড়েছে, কিছুতেই নড়ানো যায় না। কেউ যদি সত্যি সত্যি এসে থাকে, সে অল্প ধাক্কা দিয়েই দরজা খুলে ফেলতে পারবে। আশ্চর্য তো, দরজা খুলে যাচ্ছে। লিলিয়ান তাহেরের গায়ে হাত রাখল। তাহের ঘুমের মধ্যেই বলল, আহ, কি করো? লিলিয়ান হাত সরিয়ে নিল। সে খোলা দরজার দিকে তাকিয়ে আছে। তার কাছে মনে হচ্ছে দরজার ওপাশে কেউ একজন আছে। সে গভীর আগ্রহ নিয়ে তাকে দেখছে। লিলিয়ান বলল, কে? ফিস ফিস করে কেউ কি জবাব দিল? খুব হালকা স্বর যা বাতাসে ভেসে চলে যায়। লিলিয়ান খুব সাবধানে বিছানা থেকে নামল, এগুলো দরজার দিকে। তার মোটেও ভয় করছে না, বরং ভালো লাগছে। না, দরজার ওপাশে কেউ নেই। ফাঁকা সিঁড়ি, রেলিং গলে জোছনা পড়ে অপূর্ব সব নকশা তৈরি হয়েছে। নকশার ভেতর দিয়ে হাঁটতে কেমন লাগবে? লিলিয়ান হাঁটছে। হাঁটতে হাঁটতে সে আয়নাঘরের সামনে চলে এলো। আয়নাঘরের দরজা ভেজানো। তার ইচ্ছা করলো ভেজানো দরজা ঠেলে ভেতরে ঢুকতে। ভেতরটা নিশ্চয়ই অন্ধকার। দরজা খুলে দিলে কি চাঁদের আলো ঢুকবে? লিলিয়ান দরজা খুলল। চাঁদের আলো ঘরে ঢুকেছে। আয়নার একটা অংশ আলোকিত হয়ে আছে। কি সুন্দর লাগছে দেখতে। শোবার ঘর থেকে ঘুমের ঘোরে তাহের ডাকলো, লিলিয়ান। শোবার ঘরে যেতে ইচ্ছে করছে না। আয়না ঘরের মেঝেতে পাটি পেতে শুয়ে থাকতে ইচ্ছে করছে। পাটি ছাড়াও সিমেন্টের মেঝের উপরও শুয়ে থাকা যায়। এ ঘরের মেঝে কালো সিমেন্টের, খুব মসৃণ, কেমন ঠান্ডা ঠান্ডা ভাব। তাহের আবার ডাকলো, লিলিয়ান। এবার বোধহয় সে জেগে উঠেছে। লিলিয়ান ক্লান্ত গলায় বলল, কি? পানি খাবো। আনছি। পানির গ্লাস নিয়ে লিলিয়ান আবার শোবার ঘরে চলে এলো। তাহেরের গায়ে হাত রেখে মনে মনে বলল, আই লাভ ইউ। যদিও মনে মনে বলার প্রয়োজন ছিল না, তাহের ঘুমিয়ে আছে। এই বাক্যটি শব্দ করেও বলা যেত। তবু কিছু কিছু কথা আছে মনে মনে বলতেই ভালো লাগে। খুব ভোরে পাখির কিচমিচ শব্দে লিলিয়ানের ঘুম ভেঙেছে। এত পাখিকে সে একসঙ্গে কখনো ডাকতে শুনেনি। তাহেরকে ডেকে তুলে পাখির গান শোনাতে ইচ্ছা করছে। ডেকে লাভ হবে না, এত ভোরে সে উঠবে না। ছুটির দিনে 9টা-10টার আগে তার ঘুম ভাঙে না। এখন তো প্রতিদিনই ছুটি। লিলিয়ান বিছানা ছেড়ে বাগানে গেল। কাল রাতে যে বাগানটাকে ভয়াবহ জঙ্গল বলে মনে হচ্ছিল, এখন আর তা মনে হচ্ছে না। ঝোপঝাড় ঠিকই আছে, ঝোপঝাড়ের জন্যই ভালো লাগছে। বাগানটা বেশ বড়। বেশিরভাগ গাছই তার অচেনা। তাহেরের কাছ থেকে গাছের নামগুলি জেনে নিতে হবে। একটা বড় গাছের সামনে লিলিয়ান থমকে দাঁড়ালো। এই গাছটা চেনা চেনা লাগছে। মনে হচ্ছে অলিভ গাছ। এদেশে কি অলিভ গাছ হয়? এক এক দেশে এক এক রকম গাছ। সে হিসেবে মানুষেরও তো এক এক রকম হওয়া উচিত। এ বিষয়ে তাহেরের মতামত কি জিজ্ঞেস করতে হবে। একটা গাছ নিচটা বাঁধানো। এখানে বসে সকালে ব্রেকফাস্ট খেলে কেমন হয়? তাহেরকে বললে সে হয়তো আবার মুখ বাঁকিয়ে বলবে, তুমি কিন্তু বাড়াবাড়ি করছো। লিলিয়ানের ধারণা সে মোটেই বাড়াবাড়ি করছে না। এই যে বাগানে ঘুরে বেড়াচ্ছে, এটা কি বাড়াবাড়ি? নিশ্চয়ই বাড়াবাড়ি না। সে দেখছে মোট কত ধরনের গাছ এখানে আছে। ইস্কান্দার আলীর সঙ্গে বাগানেই লিলিয়ানের দেখা হলো। তিনি সকালের নাস্তা নিয়ে এদিকে আসছেন। এক হাতে টিফিন ক্যারিয়ার, অন্য হাতে ফ্লাস্ক। লিলিয়ানকে দেখে তিনি থমকে দাঁড়ালেন। লিলিয়ান বলল, গুড মর্নিং। তিনি হাসি মুখে মাথা নাড়লেন। লিলিয়ান বাংলায় থেমে থেমে বলল, আপনি কেমন আছেন? ইস্কান্দার আলী থতমত খেয়ে বললেন, যে ভালো। এইখানে কি করেন? আমি বাগান দেখছি। বাগানে দেখার কিছু নাই, সাপের আড্ডা। প্রতি বছর একটা দুইটা গরু মরে। সাপ চিনেন তো? জি, আমি সাপ চিনি। বড়ই ভয়ঙ্কর জিনিস। চলেন উপরে যাই। নাস্তা নিয়ে আসছি, খিচুড়ি আর ডিমের তরকারি। গৈগারাম জায়গা, কিচ্ছু পাওয়া যায় না। সব জিনিস শহর থেকে আনা লাগে।
অনেক খরচ পড়ে। লিলিয়ান সব কথা বুঝতে না পারলেও আন্দাজ করছে এই মানুষটি বলছে শহর থেকে জিনিস আনতে হয় বলে টাকা বেশি লাগে। লিলিয়ান বলল, আপনি তাহেরকে বলবেন ও টাকা দেবে। বলতেও শরম লাগে, কত টাকা সে আনছে কিছুই তো জানি না। ও যথেষ্ট টাকা পয়সা এনেছে, আমরা বাড়িঘর ঠিক করব, টাকা লাগবে। বাড়িঘর ঠিক কইরা ফায়দা কি, কে থাকবো? আমরা থাকবো। আচ্ছা আপনি বলুন তো এই গাছটার নাম কি? জলফই গাছ। আমি ঠিক করেছি আমি এবং তাহের এই গাছের নিচে বসে সকালের ব্রেকফাস্ট করব। কাউকে দিয়ে কি পরিষ্কার করিয়ে দিতে পারবেন? পারবো, কিছু খরচ খরচা লাগবে। টাকা ছাড়া কাউরে দিয়ে কিছু করণ যায় না। যে যুগের যে ভাও, দুনিয়া গেছে উল্টাইয়া। লিলিয়ান ইস্কান্দার আলীকে নিয়ে বাগানে ঘুরছে, গাছের নাম জিজ্ঞেস করছে। অনেকগুলি নাম লিলিয়ান শিখে ফেলল। আম গাছ, তেঁতুল গাছ, বেল গাছ, কাঁঠাল গাছ, জলফই গাছ, গাব গাছ। লিলিয়ানের খুব ভালো লাগছে। তাহেরের ঘুম না ভাঙা পর্যন্ত সে বাগানে বাগানে ঘুরল। তাহের নাস্তা খেয়ে আবার ঘুমিয়ে পড়ল। দুপুরের খাবার খেয়েও ঘুমোতে গেল, আর ঘুম ভাঙল বিকেলে। সে হাসি মুখে বলল, ইচ্ছা করে ঘুম স্টক করে নিয়েছি, আজ রাত জাগবো। তোমাকে নিয়ে ছাদে বসে থাকবো। কাল ছাদে যাওয়া হয়নি, আজ হবে। ছাদটা সুন্দর, ছাদ থেকে ব্রহ্মপুত্র পরিষ্কার দেখা যায়। ব্রহ্মপুত্র নদীতে নৌকা ভ্রমণ করতে চাও? চাই। দেখি খোঁজ করে। তাহের হাই তুলতে তুলতে বলল, বেশি ঘুমানোর প্রবলেম কি জানো? নেশা লেগে যায়, তখন শুধু ঘুমোতে ইচ্ছা করে। তুমি কি আবার ঘুমোবে? না। বাগানে যাবে? চলো বাগানে যাই, বিকালের চাটা বাগানে বসে খাই। ওরে সর্বনাশ, বিকালে বাগানে যাওয়াই যাবে না। বিকেলে সাপেরা খুব উত্তেজিত থাকে, বিকেলে দোতলা থেকে নিচে নামাটাই হবে চরম বোকামি। বরং চলো ছাদে বসে চা খাই। বেশ চলো। তোমাকে আরেকটা কথা বলা দরকার। আজ রাতই কিন্তু এ বাড়িতে আমাদের শেষ রজনী। কাল ভোরে আমরা চলে যাব। তোমার যা দেখার দেখে নাও, ছবি তুলতে চাইলে ছবি তোলো। ক্যামেরাটা বের করো তো। লিলিয়ানের মন খারাপ হয়ে গেল। আজই শেষ রজনী? লিলিয়ান কিছু বলল না। ছবি তোলার ব্যাপারে তার কোনো আগ্রহ দেখা গেল না। বিকালে ছাদে চা খাওয়া হলো না, কারণ ছাদের দরজার চাবি নেই। সালাম চাবি নিয়ে এলো অনেক রাতে, সেই চাবিতে তালা না খোলায় তালা ভাঙতে হলো। ছাদে পাটি পেতে বিছানা করতে করতে রাত 10টার মতো বেজে গেল। লিলিয়ানের খুব শখ ছিল শাড়ি পরবে, শাড়ি জোগাড় হয়নি। সে তার সবচেয়ে সুন্দর ড্রেসটি পরে ছাদে বসে আছে। তাহের সালামকে বিদায় করে ছাদে আসবে, সে আসতে খুব দেরি করছে। একা একা ছাদে বসে থাকতে লিলিয়ানের খুব খারাপ লাগছে না, বরং ভালোই লাগছে। তবে আজ গত রাতের মতো জোছনা হয়নি, আকাশে মেঘ, মরা জোছনা। তাহের ছাদে এলো 11টার দিকে। বিরক্ত মুখে বলল, লিলিয়ান, ছাদের প্রোগ্রামটা আধ ঘন্টা পিছিয়ে দিতে হবে। আমার চাচা খবর পাঠিয়েছেন, অত্যন্ত জরুরি কি কথা নাকি এই মুহূর্তে আমাকে বলা দরকার। তার হাঁপানির টান উঠেছে, তিনি আসতে পারছেন না। তুমি শোবার ঘরে গিয়ে বসো, আমি ফিরে এসে তোমাকে নিয়ে ছাদে যাব। তারা ছাদ থেকে নেমে এলো। লিলিয়ান বুঝতে পারছে তাকে একা ফেলে তাহেরের যেতে ইচ্ছে করছে না। লিলিয়ান বলল, আমিও যাই তোমার সঙ্গে। তিনি বলে দিয়েছেন আমি যেন একা যাই। তোমার ভয়ের কিছু নেই, তার বড় ছেলেটা এখানে থাকবে। আমি মোটেও ভয় পাচ্ছি না, তবে ওনার ছেলে এখানে না থাকলে ভালো হয়। ছেলেটাকে আমার পছন্দ না, সারাক্ষণ আমার দিকে তাকিয়ে আছে। তাকানোর ধরনটাও ভালো না। তাকানোর ধরন ঠিকই আছে, ওরা কখনো বিদেশি মেয়ে দেখেনি, তোমাকে অবাক হয়ে দেখছে। এতে যে তুমি অস্বস্তি বোধ করতে পারো সেই জ্ঞান ওদের নেই। তাছাড়া সে থাকবে একতলায়, তুমি দোতলায়, অসুবিধা কি? পারবে না আধ ঘন্টা থাকতে? পারবো। সিঁড়ির দরজাটা বন্ধ করে দিও। আচ্ছা। আমি মোটেও দেরি করব না, কথা শুনবো আর চলে আসব। তাদের যদি ভালো কোনো শাড়ি থাকে তোমার জন্য নিয়ে আসবো। থ্যাঙ্কস। লিলিয়ান সিঁড়ির দরজা বন্ধ করে শোবার ঘরে চলে এলো।
তার হাতে হারিকেন। তবে একা একা ৮ ঘন্টা সময় কাটাতে হবে। ৮ ঘন্টা কিছুই না, দেখতে দেখতেই কেটে যাবে। হিথ্রো এয়ারপোর্ট থেকে তাহের ডার্টি জোকসের একটা বই কিনেছে। নোংরা রসিকতা পড়তে ভালো লাগে না, তবু সময় কাটানোর জন্য নিশ্চয়ই পড়া যায়। লিলিয়ান শ্বেত পাথরের টেবিলে হারিকেন নামিয়ে রাখলো। হারিকেনের সম্ভবত কোনো একটা সমস্যা হয়েছে, শিখা দপদপ করছে। নিভে যাবে না তো? লিলিয়ান তাকিয়ে আছে হারিকেনের শিখার দিকে। তাকিয়ে থাকতে থাকতেই কোনো কারণ ছাড়া আচমকা তীব্র ভয়ে লিলিয়ান আচ্ছন্ন হয়ে গেল। মনে হলো ভয়ঙ্কর কোনো বিপদ ঘটতে যাচ্ছে। তাহের কিছুক্ষণের মধ্যেই ভয়াবহ কোনো বিপদে পড়বে। লিলিয়ান যন্ত্রের মতো পরপর ৩ বার বলল, ও গড, সেভ হিম প্লিজ, সেভ হিম। পরম করুণাময় ঈশ্বর, তুমি আমার স্বামীকে রক্ষা করো। লিলিয়ানের সামনে রাখা হারিকেন নিভে গেল। সে স্পষ্ট শুনল খুব হালকা পায়ে কে যেন আসছে তার ঘরের দিকে। যে আসছে তার পা ছোট ছোট, সে পা ফেলছে খুব সাবধানে। দরজার কাছে এসে সে থমকে দাঁড়িয়েছে। এক হাতে দরজা ধরেছে তা বোঝা যাচ্ছে। দরজায় ক্যাচ ক্যাচ শব্দ হলো। এর উপস্থিতি কি লিলিয়ান টের পাচ্ছিল? কে? লিলিয়ান আতঙ্কে অস্থির হয়ে চাপা গলায় বলল, কে? হুইজ দেয়ার? ছোট্ট করে কে যেন নিঃশ্বাস ফেলল। ছোট্ট নিঃশ্বাস, কিন্তু লিলিয়ান স্পষ্ট শুনল। সে কি তার নিজের নিঃশ্বাসের শব্দই শুনছে? ভয় পেলে মানুষের মস্তিষ্ক ঠিকঠাক কাজ করে না। তারও কি তাই হয়েছে? ডক্টর ভার্মান নিশ্চয় এর চমৎকার ব্যাখ্যা দিতে পারবেন, কিন্তু তার কাছে কোনো ব্যাখ্যা নেই এখন। তাহের সিগারেট ধরিয়েছে। বর্ষাকাল হলেও কয়েকদিন বৃষ্টি না হওয়ায় রাস্তাঘাট শুকনো। একজন যাচ্ছে সামনে সামনে, তার হাতে টর্চ লাইট। সে টর্চের আলো ফেলছে। তাহেরের সঙ্গে সঙ্গে যাচ্ছে 4 জন যুবক। একজনের নাম তাহের জানে, সালাম, চাচার মেজো ছেলে। সে আসছে সবার পেছনে। বাকি 3 জনকে? এরা সঙ্গে যাচ্ছে কেন? কিছু জিজ্ঞেস করতে ইচ্ছা হচ্ছে না। ওরাও কিছু বলছে না। চাচার এমন কি জরুরি কথা থাকতে পারে? জমি জমা সম্পর্কিত কিছু? তাহেরের পৈতৃক জমি নিয়ে কোনো মাথা ব্যথা নেই। যা হবার হবে। এগুলি হাতছাড়া হয়ে একদিকে ভালোই হয়েছে, বন্ধনমুক্ত হওয়া গেছে। জমির কারণে তার বাবাকে অপঘাতে মরতে হয়েছে। এই অভিশাপ থেকে তাহের মুক্তি চায়। তবে বাড়িটা সে রাখবে, সংস্কার করাবে। লিলিয়ানের যখন এত পছন্দ, তাদের ছেলেমেয়েরা বড় হলে ওদের দেখাতে নিয়ে আসবে। কে জানে বৃদ্ধ বয়সে সে নিজেও হয়তো ফিরে আসবে। সে এবং লিলিয়ান জীবনের শেষ সময়টা কাটাবে নদীর ধারের এই বিশাল বাড়িতে। ততদিনে গ্রামে গ্রামে ইলেকট্রিসিটিও নিশ্চয়ই চলে আসবে। দলটা নদীর পাড়ে এসে থমকে দাঁড়ালো। তাহের বলল, এখানে কি? টর্চ হাতের ছেলেটা বলল, নদীর এই পাড়ে যাওয়া লাগবে। তাহের বিস্মিত গলায় বলল, নদীর ওই পাড়ে কেন? ওই পাড়ে কি? সালাম, তুমি এদিকে এসো, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। সালাম এলো না। সে দ্রুত সরে গেল। গেল নদীর দিকেই। সেখানে ঝাঁকড়া একটা পাকুড় গাছ। পাকুড় গাছের ডালের সঙ্গে নৌকা বাঁধা। চাঁদ ওঠেনি। চারদিক অন্ধকার। নক্ষত্রের আলোয় কিছু দেখা যাচ্ছে না। অসংখ্য ঝিঝি পোকা ডাকছে। সামথিং ইজ ভেরি রং। তাহের দ্রুত ভাবতে চেষ্টা করছে। 4 জন যুবক তাকে ঘিরে আছে কেন? এরা নদীর পাড়ে তাকে নিয়ে এসেছে কেন? হত্যা করতে চায়? কেন চায়? টাকা পয়সার জন্যে? মানুষ খুন করা এত সহজ? টর্চ হাতের লোকটা বলল, আসেন, নৌকায় আসেন। তাহের কি দৌড়ে পালিয়ে যাবার চেষ্টা করবে? পারবে পালাতে? এমনও তো হতে পারে পুরো ব্যাপারটা কিছুই না। সে ভয় পাচ্ছে বলেই আজে বাজে চিন্তা করছে। হয়তো তার চাচা নদীর ওই পাড়ে আরেকটা বাড়ি করেছেন। এই ছেলেগুলিকে রাখা হয়েছে বাড়ি পাহারার জন্যে। খাড়াই আছেন কেন? আসেন, দেরি কইরা তো কিছু লাভ নাই। তাহের যন্ত্রের মতো এগুলো। পাকুড় গাছের কাছে চাদর গায়ে আরেকটা লোক দাঁড়িয়ে আছে। এই গরমে তার গায়ে চাদর কেন? লোকটা নৌকায় উঠে বসলো। সবাই নৌকায় উঠল না। সালাম এবং টর্চ হাতে ছেলেটা পাকুড় গাছের নিচে দাঁড়িয়ে রইল।
বাকি দুজন তাহেরের দুহাত ধরে নৌকায় প্রায় টেনে তুলল। চাদর গায়ের লোকটা ছাড়াও নৌকার একজন মাঝি আছে। মাঝি সঙ্গে সঙ্গে নৌকা ছেড়ে দিল। চাদর গায়ের লোকটা নিঃশ্বাস ফেলে বলল, আইস গরম বড় বেশি পড়ছে। লোকটির গলার স্বরে বোঝা যাচ্ছে সে বৃদ্ধ। তাহেরের বলতে ইচ্ছে করছে, গরম বেশি, কিন্তু আপনি চাদর গায়ে দিয়েছেন কেন? তাহের কিছুই বলল না। তাহেরের হাতে সিগারেট প্যাকেট থেকে বের করে হাতে নিয়েছে, আগুন ধরাতে ভুলে গেছে। যদিও আগুন নেই, তবু তাহের অভ্যাস মতো সিগারেট মুখে দিচ্ছে এবং টানছে। চাদর গায়ে বুড়ো লোকটি খুব খুব করে কেশে বলল, নৌকা মাঝগাঙ্গে নিয়ে চলো। লোকটির মাথা থেকে চাদর সরে গেছে। তার মাথার সব চুল সাদা, থুতনির কাছে অল্প কিছু দাড়ি, দাড়ির রং কালো। তাহেরের মনে হলো তার বুকের উপর দিয়ে বরফ শীতল পানির একটা স্রোত বয়ে গেল। এরা তাকে খুন করার জন্য এখানে নিয়ে এসেছে। গ্রামের সব খুন খারাপি হয় নদীর কাছে। নদী হত্যার চিহ্ন ধুয়ে মুছে ফেলে। জলধারার প্রবল স্রোত মৃতদেহ অনেক দূর নিয়ে যায়। জলজ প্রাণী অতি দ্রুত মৃতদেহ নষ্ট করে দেয়, চেনার উপায় থাকে না। বুড়ো বলল, আপনার সিগারেট নিভা, সিগারেট ধরান, সিগারেট ধরাইয়া আরাম করে একটা একটা টান দেন। আহ, শালার গরম কি পড়ছে। তাহেরের বাঁ হাতটা একজন ধরেছিল, সে হাত ছাড়ল। তাহের পকেট থেকে দেশালাই বের করলো, তাকালো বুড়োর দিকে। মনে হচ্ছে এই বুড়োই হত্যাকারী। বুড়ো বন্দুক আনেনি, নিশ্চয়ই চাদরের নিচে ছোরা নিয়ে এসেছে। খোলা জায়গায় বন্দুকের আওয়াজ অনেক দূর পর্যন্ত যাবে, সেই তুলনায় ছোরা অনেক নিরাপদ। বুড়ো বলল, ধরান, সিগারেট ধরান। তাহের সিগারেট ধরানোর চেষ্টা করছে, ধরাতে পারছে না। বাতাসের বেগ প্রবল, তাছাড়া তার হাত কাঁপছে। দেশালয়ের 4টি কাঠি নষ্ট হবার পর পঞ্চম কাঠিটি ধরল। তীব্র ঘামের গন্ধ পাওয়া যাচ্ছে। ঘামের গন্ধে তার বমি এসে যাচ্ছে। তাহের দেখলো সবাই এক দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছে। কেউ মুহূর্তের জন্য দৃষ্টি ফিরিয়ে নিচ্ছে না। বুড়ো লোকটির মুখ হাসি হাসি। চাঁদের আলোয় হাসি মুখের এই বুড়োকে কি ভয়ঙ্করই না লাগছে। লিলিয়ানের শোবার ঘর অন্ধকার। হারিকেন নিভে যাওয়ার পর সলতা থেকে বিশ্রী ধোঁয়া আসছে। লিলিয়ানের নাক জ্বালা করছে। ঘরে কি কার্বন মনোক্সাইড তৈরি হয়েছে? তার কি ঘর ছেড়ে চলে যাওয়া উচিত? সিঁড়ির দরজায় ধাক্কার শব্দ হলো। ভারী গলায় কে বলল, দরজা খোলেন। লিলিয়ান বলল, কে? খবর আছে, দরজা খোলেন, আর্জেন্ট খবর। লিলিয়ান সিঁড়ির দরজার কাছে চলে এলো। দরজা খুলল না। তার মন বলছে দরজার আড়ালে অপেক্ষা করছে ভয়ঙ্কর বিপদ। খুলেন দরজা, খুলেন। কে যেন প্রচন্ড শব্দে ধাক্কা দিচ্ছে। লিলিয়ান বলল, গো অ্যাওয়ে। দরজায় হিংস্র পশুর থাবার মতো থাবা পড়ছে। একজন না, কয়েকজন। লিলিয়ানের মনে হলো খুব কম করে হলেও 3 জন আছে। লিলিয়ান খিকখিক হাসির শব্দও শুনল। 3 জনের কোনো একজন আনন্দে হাসছে। এই আনন্দের উৎস কি? ওই সাদা চামড়া, দরজা না খুললে কতক্ষণ থাকবি? আপসে দরজা খোল। লিলিয়ান নড়ল না, দাঁড়িয়ে রইল। প্রাচীন ভারী দরজা চট করে ভাঙবে না, ভাঙতে সময় লাগবে। কতক্ষণ সময় লিলিয়ান জানে না। তাহের ফিরে আসা পর্যন্ত কি দরজা তাকে রক্ষা করবে? কিন্তু তাহের, ও কেমন আছে? তারও কি লিলিয়ানের মতোই বিপদ হয়নি? সে কি ফিরে আসতে পারবে? অনেক দিন পর লিলিয়ান তার মাকে ডাকলো। ফিসফিস করে বলল, মা, আমি খুব বিপদে পড়েছি। প্রচন্ড শব্দ হচ্ছে দরজায়। এরা দরজা ভাঙার চেষ্টা করছে। লিলিয়ান কাঁপা গলায় বলল, ঈশ্বর, আমাকে রক্ষা করো। দরজার সামনে থেকে তার সরে যাওয়া উচিত। লিলিয়ান সরতে পারছে না। তার পা সীসার মতো ভারী হয়ে আছে। দরজার বাইরের মানুষগুলি পশুর মতো গর্জন করছে। ভাঙ দরজা, ভাঙ্গিয়া ধর সাদা চামড়ারে। দরজা ভেঙে পড়ার কয়েক মিনিট আগে লিলিয়ান সম্বিত ফিরে পেল। প্রথমে দৌড়ে ঢুকলো শোবার ঘরে। সেখান থেকে ছুটে গেল আয়না ঘরে। কোথাও লুকিয়ে থাকতে হবে। আয়না ঘরে লুকানোর জায়গা কোথায়?
কাবার্ড? কাবার্ড খুলে ভেতরে বসে থাকবে। লিলিয়ান কাবার্ড খুলে ভেতরে ঢুকলো, আর তখনই তিনজনের একটা দল দরজা ভেঙে ঘরে ঢুকে পড়ল। এই দলের একজন নিতান্ত চ্যাংড়া, তার হাতে 5 ব্যাটারির একটা টর্চ। তার বয়স 15-16 বেশি না। সে খিক খিক করে হাসতে হাসতে বলল, ম্যাম মাগি গেছে কই? একজন বলল, পালাইছে, হয় খাটের নিচে নয় আলমারির ভেতরে। লিলিয়ান এদের কথা শুনতে পাচ্ছে, কিন্তু গ্রাম্য টানা টানা কথার অর্থ ধরতে পারছে না। লিলিয়ানের মনে হচ্ছে কাবার্ডে ঢুকে সে বড় ধরনের বোকামি করেছে। এরা প্রথমে কাবার্ডগুলি খুঁজবে। তার উচিত কাবার্ড থেকে বের হয়ে আসা, খোলামেলা জায়গায় থাকা, যাতে দৌড়ে পালানোর চেষ্টা সে করতে পারে। কোণ ঠাসা হয়ে ধরা পড়ার কোনো মানে হয় না। ওরা হারিকেন জ্বালিয়েছে। হারিকেন নিয়ে আয়না ঘরেই বোধহয় আসছে। লিলিয়ান কাবার্ড ছেড়ে পালাবার জন্য কাবার্ডের দরজায় হাত রাখলো। আর ঠিক তখন কাবার্ডের ভিতর কি যেন একটা নড়ে উঠল। ঝুনঝুন শব্দ হলো। একজন কেউ কোমল ভঙ্গিতে হাত রাখলো তার পিঠে। লিলিয়ান ছোট্ট একটা নিঃশ্বাসের শব্দ যেন শুনল। কি হচ্ছে লিলিয়ানের? সে কি পাগল হয়ে গেছে? তার কি হ্যালুসিনেশন হচ্ছে? সে এখন কি করবে? চিৎকার করে উঠবে? তাতে লাভ কি? পিঠে যে হাত রেখেছে সে হাত সরিয়ে নিচ্ছে না, যেন তাকে বলার চেষ্টা করছে, ভয় নেই, কোনো ভয় নেই। আয়না ঘরে তুমি নিশ্চিন্ত মনে অপেক্ষা করো, এরা তোমাকে কিছুতেই খুঁজে পাবে না। লিলিয়ান মনে মনে বলল, আপনি যেই হন, আমার স্বামীকে রক্ষা করার চেষ্টা করুন। ও বিপদে পড়েছে। ওর বিপদ আমার চেয়েও ভয়ঙ্কর বিপদ। আমি বুঝতে পারছি, আমি খুব পরিষ্কার বুঝতে পারছি। তাহেরের সিগারেট অনেক ছোট হয়ে এসেছে। সিগারেটের শেষ অংশ এখনই নদীর জলে ফেলে দিতে হবে। এরা সম্ভবত সিগারেট শেষ করার জন্য অপেক্ষা করছে। তাহের বৃদ্ধের দিকে তাকিয়ে বলল, আপনি কি চান? বৃদ্ধ খিকখিক করে খানিকক্ষণ হাসল। সে একাই হাসছে, অন্য কেউ হাসছে না। বৃদ্ধ হাসি থামিয়ে বলল, বিলাত দেশটা কেমন একটু কন তো হুনি। বিলাতের খবর আমি জানি না, আমি থাকি আমেরিকায়। আমরার কাছে আমেরিকা বিলাত একই জিনিস। বৃদ্ধ চাদরের নিচে হাত ঢুকালো। তাহের জ্বলন্ত সিগারেট হাতে লাফিয়ে পড়ল নদীতে। পানির প্রবল টান তাহেরকে টেনে নিয়ে যাচ্ছে। এরা কি তাহেরকে ছেড়ে দেবে? মনে হয় না। নৌকা নিয়ে এরা তাকে খুঁজবে, তন্ন তন্ন করে খুঁজবে। তাহের ভাবার চেষ্টা করছে তার বেঁচে থাকার সম্ভাবনা কতটুকু। খুব বেশি নয়, সম্ভাবনা ক্ষীণ, কারণ তাহের সাঁতার জানে না। লিলিয়ান আয়নাঘরের কাবার্ডে বসে আছে। কি গাঢ় অন্ধকার! এই অন্ধকার মাতৃগর্ভের অন্ধকার। কোনো মানুষের পক্ষে এই অন্ধকার সহ্য করা সম্ভব না। হঠাৎ করে অন্ধকার কমে গেল। তিনজনের দলটা আয়নাঘরে ঢুকলো। কাবার্ডে বসে থাকার আর অর্থ হয় না। লিলিয়ান ঠিক করলো সে দরজা খুলে বের হবে, বলবে, কি চাও তোমরা? লিলিয়ান দরজা খুলতে পারল না। যে লিলিয়ানের পিঠে হাত রেখেছিল সে এবার লিলিয়ানের হাত চেপে ধরল। নরম হাত, হাত ভর্তি চুড়ি, রিন রিন করে চুড়ি বেজে উঠল। এসব কি স্বপ্নে ঘটছে? টর্চ হাতের ছেলেটি বলল, কুদ্দুস ভাই, আমার মনে হইতেছে মেম সাহেব এই ঘরে। সেন্টের গন্ধ পাইতেছি। মেম সাহেব শরীরে সেন্ট দিছে। লিলিয়ান শক্ত হয়ে আছে। এই বোধহয় কাবার্ডের দরজা খুলল। না, ঠিক তখন রান্নাঘরে ঝন করে একটি শব্দ হলো। টিনের একটা কিছু মেঝেতে গড়িয়ে যাচ্ছে। দলের তিনজনই ছুটে গেল রান্নাঘরের দিকে। দৌড়ে যাবার জন্যে হ্যারিকেনটা নিভে গেল। যে লিলিয়ানের হাত ধরেছে সেই তাকে কাবার্ড থেকে বের করলো, টেনে নিয়ে যাচ্ছে পাশের ঘরে। চারদিকে জমাট বাঁধা অন্ধকার। চাঁদের আলো কোথায়? আজ কি চাঁদ ওঠেনি? কিছুই দেখা যাচ্ছে না। লিলিয়ান অন্ধের মতো অনুসরণ করছে। তার বোধ লুপ্ত। সে কি করছে নিজেও জানে না। তারা দুজন এখন দাঁড়িয়ে আছে একটা পর্দার আড়ালে। এটা কোন ঘর? লিলিয়ানের সব এলোমেলো হয়ে যাচ্ছে। যে তার হাত ধরে আছে
সে কে, বা আসলে কি কেউ তার হাত ধরে আছে? তিনজনের দলটি এ ঘরে এসেছে। তারা এখন খানিকটা বিভ্রান্ত। একজন বলল, গেল কই? বশির ভাই গেল কই? এই ঘর দেখা হয়েছে? একবার দেখলাম। আবার দেখ, পর্দা টান দিয়া ফেলা। একজন এসে পর্দা ধরল, আর তখন শোবার ঘর থেকে খিলখিল হাসির শব্দ শোনা গেল। কিশোরীর মিষ্টি রিনরিনে গলা। টর্চ হাতে ছেলেটা বলল, হাসে কেডা বশির ভাই, হাসে কেডা? তিনজন এগুচ্ছে শোবার ঘরের দিকে। এবার আর আগের মতো ছুটে যাচ্ছে না। কিশোরীর হাসির শব্দ আরো বাড়ল, তারপর হঠাৎ করে থেমে গেল। লিলিয়ান মনে মনে বলল, যা ঘটছে সবই আমার কল্পনা। আমার উত্তেজিত মস্তিষ্ক আমাকে এসব দেখাচ্ছে, শোনাচ্ছে। আসলে কেউ আমার হাত ধরে নেই, কেউ আমাকে টেনে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে না। আমি নিজেই জায়গা বদল করছি এবং কল্পনা করছি প্রচন্ড ভয়ের কারণে আমার এরকম হচ্ছে। ডক্টর ভার্মান আমাকে তাই বলতেন। তারপরেও লিলিয়ান ফিসফিস করে বলল, আপনি কে? ছোট্ট নিঃশ্বাসের শব্দ শোনা গেল। কোনো জবাব পাওয়া গেল না। লিলিয়ান বের হয়ে এলো পর্দার আড়াল থেকে। নিজের ইচ্ছায় নয়, যে তার হাত ধরেছিল সেই তাকে টেনে বের করলো। সে চরকির মতো ঘুরছে এ ঘর থেকে ও ঘর, যেন এক মজার খেলা। একসময় লিলিয়ান লক্ষ্য করলো সে লোহার প্যাঁচানো সিঁড়িতে দাঁড়িয়ে। বাইরের অন্ধকার গাঢ় নয়, অস্পষ্টভাবে সবকিছুই দেখা যাচ্ছে। এখন আর কেউ তার হাত ধরে নেই। এতক্ষণ যা ঘটেছিল সবই কল্পনা। মস্তিষ্ক তার নিজস্ব নিয়মে তৈরি করেছে বিভ্রম এবং তাকে নিয়ে এসেছে ঘরের বাইরে। অশরীরী বলে কিচ্ছু নেই, কিছু থাকতেই পারে না। লিলিয়ান খুব সাবধানে লোহার সিঁড়ি দিয়ে নামছে, এতটুকু শব্দও যেন না হয়। তাকে বাড়ি ছেড়ে পালিয়ে যেতে হবে, অনেক দূর যেতে হবে, যেন কেউ তার নাগাল না পায়। সিঁড়ি এত দুলছে কেন? মনে হচ্ছে ভেঙে পড়ে যাবে। খুব হাওয়া, উড়িয়ে নিয়ে যাবার মতো হাওয়া। এই ব্যাপারগুলি তো স্বপ্নে ঘটেছিল। এখনো কি সে স্বপ্ন দেখছে? পুরোটাই কি স্বপ্ন? লিলিয়ানের শরীর অবসন্ন, অসম্ভব ক্লান্ত। ঘুমে চোখ জড়িয়ে আসছে। ইচ্ছা করছে সিঁড়ির রেলিং জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। মনে হচ্ছে সে জেগে আছে 1000 বছর ধরে। সে একতলায় নেমে এসেছে। তার সামনেই এ বাড়ির ভাঙা প্রাচীর। ফিসফিস কথা শোনা যাচ্ছে। নিচেও কি কেউ অপেক্ষা করছে তার জন্যে, নাকি ওরাই নেমে এসেছে নিচে? দোতলা থেকে টর্চের আলো ফেলল সিঁড়িতে। আলো এদিক ওদিক যাচ্ছে, খুঁজে বেড়াচ্ছে লিলিয়ানকে। আর একটু হলেই সে আলো পড়ত লিলিয়ানের মুখে। লিলিয়ান ক্লান্ত গলায় ফিসফিস করে বলল, আমাকে সাহায্য করুন, আমাকে সাহায্য করুন, প্লিজ হেল্প মি। কার কাছে সে সাহায্য চেয়েছে? উত্তেজিত বিভ্রান্ত মস্তিষ্কের কাছে, নাকি যে অশরীরী নারী তার হাত ধরেছিল তার কাছে? লিলিয়ান জানে না, সে জানতেও চায় না। প্রয়োজন হলে সে চোখ বন্ধ করে থাকবে। অশরীরী নারী মূর্তি তার হাত ধরে টেনে নিয়ে যাক। লিলিয়ান আবারও বলল, আপনি কোথায়? আপনি আমাকে সাহায্য করুন। আর ঠিক তখন সে নারী মূর্তিকে দেখতে পেল। ভাঙা দেয়ালের পাশে দাঁড়িয়ে থাকা প্রকাণ্ড শিরীষ গাছের আড়ালে সে দাঁড়িয়ে। সে হাত ইশারায় লিলিয়ানকে ডাকল। লিলিয়ান মন্ত্রমুগ্ধের মতো এগিয়ে গেল। নারী মূর্তি সহজ স্বাভাবিক ভঙ্গিতে আগে আগে যাচ্ছে। পেছনে পেছনে এগুচ্ছে লিলিয়ান। পাঁচিলের বাইরে এসেই নারী মূর্তি ছুটতে শুরু করলো। সে লিলিয়ানকে কিছুই বলেনি। তবু লিলিয়ানের মনে হলো তাকে যেন এই অশরীরী মূর্তি বলছে, ভয় পেও না, তুমি আমার পেছনে পেছনে দৌড়াতে থাকো। আমবাগান ছাড়িয়ে খোলা মাঠ, আবার খানিকটা ঝোপঝাড়, চষা ক্ষেত। নারী মূর্তি দ্রুত ছুটছে, একবারও পেছন ফিরে তাকাচ্ছে না। লিলিয়ান কাতর গলায় বলল, পারছি না, আমি পারছি না, একটু থামুন, প্লিজ একটু থামুন। নারী মূর্তি থামছে না, ছুটছে, আরো দ্রুত ছুটছে। তারা এক সময় চলে এলো নদীর তীরে। আর তখনই মেঘের আড়াল থেকে চাঁদ স্পষ্ট হলো। ঝলমল করে উঠল নদী ও নদীর ওপাশের বনভূমি।
নারী মূর্তি থমকে দাঁড়িয়েছে, হাত ইশারায় নদীর তীরে পড়ে থাকা কি একটা যেন দেখাচ্ছে। লিলিয়ান সেদিকে তাকাচ্ছে না। সে মুগ্ধ চোখে তাকিয়ে আছে নারী মূর্তির দিকে। কি সুন্দর মায়াময় একটি মুখ, লম্বা বিনুনি করা চুল, শাড়ির আঁচল হাওয়ায় উড়ছে। লিলিয়ান বলল, আপনি কে? আপনি কি আমার কল্পনা নাকি সত্যি কিছু? নারী মূর্তি হাসল। কি সুন্দর সে হাসি! লিলিয়ান হাসির শব্দও শুনল। আপনি কি বলবেন না আপনি কে? ছায়ামূর্তি না সূচক মাথা নাড়ল এবং প্রায় সঙ্গে সঙ্গেই যে দিক থেকে এসেছিল সেদিকে ছুটতে শুরু করলো। লিলিয়ান চেঁচিয়ে বলল, আপনি কোথায় যাচ্ছেন? ছায়ামূর্তি ছুটতে ছুটতে কি যেন বলল, বাতাসের শব্দে তা শোনা গেল না। লিলিয়ান এক দৃষ্টিতে তাকিয়ে আছে, চোখ ফিরিয়ে নিতে পারছে না। চোখ ফিরিয়ে নিয়ে আশেপাশে তাকালেই দেখতে পেত নদীর তীরে চিত হয়ে যে মানুষটি শুয়ে আছে সে তাহের। এখনো তার দেহে প্রাণ আছে। সে বেঁচে যাবে, সে নিশ্চয় বেঁচে যাবে। জ্যোৎস্না প্লাবিত জলরাশি, তার ধার ঘেঁষে ছুটে যাচ্ছে এক নারী মূর্তি। বাতাসে তার শাড়ির আঁচল উঠছে, রিন রিন করে বাজছে তার হাতের চুড়ি। 15 বছর পর লিলিয়ান আবার তাহেরকে নিয়ে ইন্দার ঘাটে এসেছে। তাদের সঙ্গে দুটি ফুটফুটে মেয়ে, 11 বছরের সারা আর 7 বছরের রিয়া। দুজনেই হয়েছে মার মতো, শুধু চোখ পেয়েছে বাবার, বড় বড় কালো চোখ। মার নীল চোখ কেউই পায়নি। দুজনই খুব হাসি খুশি মেয়ে, কিন্তু এদের চোখের দিকে তাকালে মনে হয় চোখ ভর্তি জল, এক্ষুনি বুঝি কাঁদবে। তাদের আসা উপলক্ষে বাড়িঘর ঠিক করা হয়েছে। বাড়ির চারপাশে বাগান পরিষ্কার করা হয়েছে। মেয়ে দুটি মহানন্দে বাগানে ছোটাছুটি করছে। রিয়া ছুটতে গিয়ে উল্টে পড়ে হাঁটুতে ব্যথা পেয়েছে। হাঁটুর চামড়া ছিলে গেছে, কিন্তু রিয়া হাঁটু চেপে ধরে হাসছে, যেন এই বাগান বাড়িতে ব্যথা পাওয়াও এক আনন্দজনক অভিজ্ঞতা। তাহের নিজেও বাগানে, সে খুব ব্যস্ত। আম গাছের ডালে দোলনা টানানোর চেষ্টা করছে। ডাল উঁচু, চেয়ারে দাঁড়িয়ে নাগাল পাওয়া যাচ্ছে না। বড় মেয়ে সারা বাবাকে সাহায্য করবার জন্য এগিয়ে গেল। সে গম্ভীর গলায় বলল, বাবা শোনো, তুমি যদি 2 দিন পর বলো বেড়ানো শেষ হয়েছে, এখন আমেরিকা ফিরে যাব, তাহলে কিন্তু হবে না। আমরা খুব রাগ করব। তাহলে আমাকে কি করতে হবে? এখানে থাকতে হবে। কতদিন? ফর ইটারনিটি। তাহের হো হো শব্দে হাসছে। হাসির শব্দে লিলিয়ান এসে দোতলার বারান্দায় দাঁড়ালো। তাহের উঁচু গলায় বলল, এই যে বিদেশিনী, দয়া করে মগ ভর্তি ক্যাপাচিনো কফি বানিয়ে নিচে এসে আমাকে সাহায্য করো। এখন কফি বানানো যাবে না, সরঞ্জাম নেই। কোনো অজুহাত শুনতে চাই না, কফি বানাতে হবে। ছোট মেয়ে রিয়া চেঁচিয়ে বলল, বাবার জন্য কফি বানাতেই হবে। লিলিয়ান রান্নাঘরের দিকে গেল না। সে ঢুকলো আয়নাঘরে, দরজা বন্ধ করে দিল। অন্ধকার হয়ে গেল আয়নাঘর। সে গলার স্বর নামিয়ে প্রায় ফিসফিস করে বলল, আপনাকে দেখানোর জন্য আমি আমার বাচ্চা দুটিকে নিয়ে এসেছি। আপনি কি দেখেছেন তাদের? কেউ জবাব দিল না। লিলিয়ান বলল, আপনি কি তাদের একটু আদর করে দেবেন না? নীরবতা ভঙ্গ হলো না। আয়নাঘরের স্তব্ধতা ভাঙল না। লিলিয়ানের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। 15 বছর আগে এক ভয়ঙ্কর জটিল সময়ে কেউ একজন তার হাত ধরে বলার চেষ্টা করেছিল, কোনো ভয় নেই। সেই দুঃসময় আজ আর নেই। জীবন তার মঙ্গলময় বিশাল বাহু মেলে লিলিয়ানকে জড়িয়ে ধরেছে। আজ আর আশ্বাসের বাণী শোনার তার প্রয়োজন নেই। লিলিয়ান আবার বারান্দায় এসে দাঁড়ালো। নিচে খুব মজা হচ্ছে। দোলনা তৈরি হয়ে গেছে। তাহের দোল খাচ্ছে। মেয়েরা বাবাকে নামিয়ে দেওয়ার চেষ্টা করছে, পারছে না। লিলিয়ান আপন মনে বলল, আমি কেউ না, আমি তুচ্ছ একজন। তবু ঈশ্বর কেন এত সুখ আমার জন্য রেখেছেন? খুট করে শব্দ হলো। আয়নাঘরের দরজা খুলে গেল। লিলিয়ানের মনে হলো নূপুর পায়ে কে যেন আসছে তার দিকে।
এই তো লিলিয়ান তার পা ফেলার ছোট ছোট শব্দ শুনতে পাচ্ছে। লিলিয়ান বাগানের দিকে ইশারা করে স্পষ্ট স্বরে বলল, ওই দেখুন, ও হচ্ছে সারা, আমার বড় মেয়ে। আর নীল জামা পরা মেয়েটা রিয়া। দুজনেই খুব দুষ্টু। তাহের দোল খাওয়া বন্ধ করে উঁচু গলায় বলল, মেয়েরা, তোমাদের মাকে দেখো, অকারণে কাঁদছে। ব্যাপারটা কি বলো তো? এই মহিলার অকারণে কাঁদার রোগ আছে, আগেও কয়েকবার লক্ষ্য করেছি। রিয়া বড়দের মতো গম্ভীর গলায় বলল, আমার মনে হয় মার চোখে কোনো প্রবলেম আছে। লিলিয়ান খুব কাঁদছে। অসম্ভব সুন্দর এই দিনে কেউ কাঁদে না। লিলিয়ান কাঁদছে, কাঁদতে তার বড় ভালো লাগছে। এতক্ষণ আমি পড়ে শোনালাম রহস্য উপন্যাস আয়নাঘরের শেষ পর্ব। অডিও কথনে আমাদের গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদেরকে শেয়ার করুন। কমেন্ট করে আপনার গল্প শোনার অনুভূতি অবশ্যই জানাবেন। আমাদের পরবর্তী গল্প শোনার আমন্ত্রণ রইল। গল্প পড়ি, গল্প শুনি, বাংলা গল্প ছড়িয়ে পড়ুক সবখানে।